আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শুরু করছি রক্তিম বসন্তের নীলবিষ। লেখিকা মেহসুজ তারাবদার মেহনাজ। পর্ব 1। না মামা, এই ভয়ঙ্কর দায়িত্ব আমাকে দেবেন না। আমি নতুন সাইকিয়াট্রিস্ট। আমার ধারা এমন হসপিটালের সাইকোকে ঠিক করা সম্ভব নয়। আবুল মঞ্জুর ফারহার কাঁধে হাত রেখে বললেন, তুমি খুব চতুর মেয়ে, তুমি অবশ্যই পারবে, শুধু ভরসা রাখো নিজের উপর। শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে এক নির্জন প্রান্তরে দাঁড়িয়ে আছে সিটি সেন্টার সাইকিয়াট্রিক হসপিটাল। সবার ফিসফিসানিতে শোনা যায় একটি নাম, আরিশ এরহান। ঠিক এই সময়ই হাসপাতালে পা রাখল অরিত্রিকা তারাবদার ফারহা। পরনে সাদা অ্যাপ্রন আর চোখে মুখে এক দৃঢ় প্রত্যয় নিয়ে সে আজ তার নতুন কর্মজীবন শুরু করতে এসেছে। হাসপাতালের করিডোর দিয়ে হাঁটার সময় তার জুতো থেকে আসা খটখট শব্দটা যেন এক অদ্ভুত ভয়ের সুর তৈরি করছিল। সে আবুল মঞ্জুরের কাছ থেকে তার রুম নম্বর জেনে নিয়ে সেদিকে হাঁটতে শুরু করলো। আশপাশের নার্সদের কথা শুনে মনে হলো আরিশ কোনো এক ধরনের বড় সাইকোপ্যাথ। শহরের সবচেয়ে কুখ্যাত এবং রহস্যময় এক সাইকো। তার নাম শুনলে খুদ আমেরিকার পুলিশের বড় বড় কর্মকর্তার কপালে ঘাম জমে। সে কোনো সাধারণ অপরাধী নয়, তার মস্তিষ্ক এক গোলক ধাঁধা, যেখানে বুদ্ধিমত্তা আর নিষ্ঠুরতা হাত ধরাধরি করে চলে। তাকে রাখা হয়েছে হাসপাতালের সবচেয়ে সুরক্ষিত সেলে। সে সেখানে বন্দী, কিন্তু তার এই পাথরের মতো শান্ত চোখের গভীরতা মাপার সাহস কারোর নেই। লোকে বলে আরিশ যখন কথা বলে তখন চারপাশের বাতাস শীতল হয়ে যায়, আর যখন সে হাসে তখন মনে হয় স্বয়ং নিয়তি বিদ্রোহ করছে। তবে যাওয়ার সময় একটি নার্স ফারহার সামনে এসে বলল, তুমি ওই রুমে যেও না, তোমার রুম তো ওইটি, তুমি এই রুমেই যাও। ফারহা কিছুটা ইতস্তত হলো। তার রুম নম্বর তো এটি নয়, কিন্তু সে কথা বাড়ালো না। তার মনে হলো যেহেতু সে নতুন তাই ভুল বুঝেছে, আর নার্সরা তো অনেক আগে থেকেই কাজ করছে, তাই নিশ্চয়ই তারা ঠিক বলছে। ফারহা নার্সের দেখিয়ে দেওয়া রুমে প্রবেশ করলো। পেছনে নার্সরা হাসছে। তারা ফারহাকে ভুল এবং ভয়ঙ্কর রুমে পাঠিয়ে দিয়েছে। ভারী লোহার দরজার ওপাশে ঘুটঘুটে অন্ধকার ঘরের এক কোণে বসেছিল আরিশ। ফারহা যখন দরজার সামনে এসে দাঁড়ালো, আরিশ ধীরে ধীরে মাথা তুলল। তার ঠোঁটের কোণে এক চিলতায় রহস্যময় হাসি ফুটে উঠল, যা দেখে ফারহার শির দ্বারা দিয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। আরিশের হাত এবং পা শিকল দিয়ে বাঁধা। শহর জুড়ে তখন বৃষ্টির বেগ বাড়ছে, আর হাসপাতালের নিস্তব্ধতাকে চূর্ণ করে দিয়ে শুরু হতে চলেছে দুই অসম মানসিকতার লড়াই। ফারহা এগিয়ে গিয়ে কিছুটা ঝুঁকে বলল, আমি যদি আপনার শিকলগুলো খুলে দিই তবে আপনি একটি শর্ত পালন করা লাগবে। আরিশ বাঁকা হেসে বলল, আরিশ কখনো কারোর শর্ত মেনে চলে না, তবে যেহেতু এইটা শিকল খোলার কথা, তাহলে আগে শর্ত শুনতে চাই। ফারহা সোজা হয়ে দাঁড়ায়, আর সে চোখের মনে দুটো স্থির, যেন আগ্নেয়গিরির নিচে জমে থাকা শান্ত লাভা। ফারহা শান্ত গলায় বলল, শর্তটা খুব সহজ। আমি যদি আপনার শিকল খুলে দিই তবে আপনি আমাকে বা কাউকে আঘাত করতে পারবেন না। আর সে অট্ট হাসিতে ঘরের নিস্তব্ধতা খানিকটা কেঁপে উঠল। সে হাসি তেমন আনন্দ ছিল না, ছিল কেবল অবজ্ঞা। সে হাসি থামিয়ে আচমকা ঝুঁকে এলো ফারহার দিকে। যদিও শিকলের টানে সে বেশি দূর এগোতে পারল না। ফিসফিস করে বলল, আগে তো খুলে দেখুন। তার আগে আপনার কাছে যত অস্ত্র বা আঘাত করার জিনিস আছে সব আমার হাতে জমা দিন। আরিশ ভেবেছিল পরে ফারহা থেকে নিয়ে ফেলা যাবে, কিন্তু ফারহা তা নিয়েই একটা নার্সকে ডেকে তার হাতে ধরিয়ে দিয়ে বিদায় করে দিল। ফারহা পকেট থেকে চাবির গোছা বের করে তালাটা খুলতে শুরু করলো। ভারী লোহার শিকলগুলো যখন ঝনঝন শব্দে মেঝেতে আছড়ে পড়লো, তখন মনে হলো পুরো ঘরটা যেন একবার নিঃশ্বাস নিল। আরিশ নীলের কবজি দুটো খুঁজতে খুঁজতে উঠে দাঁড়ালো। তার দীর্ঘ দেহ আর তীক্ষ্ণ চাহনি ফারহাকে এক মুহূর্তের জন্য মনে করিয়ে দিল সে আগুনের সাথে খেলছে। শর্ত শুরু হলো এখান থেকে। ফারহা ফাইলটা বুকের কাছে শক্ত করে চেপে ধরে বলল। আরিশ জানালার ওপাশে জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকালো। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। সে ধীরে পায়ে জানালার দিকে এগিয়ে গেল। এক অদ্ভুত শীতল গলায় সে উত্তর দিল, দেখা যাক। ফারহা ভ্রু কুঁচকালো। ফারহা কিছু বলতে যাওয়ার আগে আরিশ পেছন ফিরে তাকালো।
তার চোখে তখন এক আদিম শিকারীর তৃপ্তি। ফারহা আরিশের উদ্দেশ্যে বলল, আপনি বসুন, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করব। কিন্তু আরিশ কি শোনার মানুষ? সে মুখ ফিরিয়ে নিয়ে জানালার বাইরে চেয়ে আছে। ফারহা দীর্ঘশ্বাস ফেলে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। ভারী ভারী দরজাটা আবার যখন বন্ধ হলো তখন সে শুনতে পেল ওপাশ থেকে আরিশের গুনগুন করে গান গাওয়ার শব্দ। এক অদ্ভুত সুর যা কানে আসা মাত্রই মনে হয় চারপাশের বাতাস আরও ভারী হয়ে উঠেছে। ফারহা যখন করিডোর দিয়ে হেঁটে আসছিল তার হাত তখনও সামান্য কাঁপছে। একজন কুখ্যাত সাইকোপ্যাথের সামনে দাঁড়িয়ে তার শিকল খুলে দেওয়ার সাহস সে কোত্থেকে পেল তা সে নিজেও জানে না। হাসপাতালের করিডোরের টিমে আলোগুলো যেন তাকে উপহাস করছিল। সে তার কেবিনে ফিরে গিয়ে টেবিলের উপর রাখা আরিশ এরহানের ফাইলটা খুলল। ফাইলের পাতায় পাতায় আরিশের করা অপরাধের বর্ণনা নেই, বরং আছে তার অসামান্য বুদ্ধিমত্তার পরিচয়। সে একজন হাই ফাংশন সোশিওপ্যাথ। পরদিন সকালে ফারহা যখন আবার আরিশের সেলে গেল তখন দেখলো ঘরটা অদ্ভুতভাবে সাজানো। আরিশ মেঝের ধুলো দিয়ে দেওয়ালে কিছু আঁকিবুকি করছে। ফারহাকে দেখে সে হাসল না, শুধু শান্ত গলায় বলল, আপনি সময়ানুবর্তী। ডাক্তারদের এই গুণটা আমার পছন্দ। ফারহা চাটা টেনে নিয়ে তার মুখোমুখি বসলো। মাঝখানে একটি টেবিলের গুরুত্ব। ফারহা প্রশ্ন করল, আপনার ব্রেকফাস্ট কি হিসেবে কি খেতে পছন্দ বলুন তো? আর জানালার দিকে তাকিয়ে থেকে বলল, তা আমি আপনাকে কেন বলবো? কেন, আপনার বুঝি ব্রেকফাস্ট খেতে ইচ্ছে করে না? আর সেবার সোজা হয়ে বসলো। তার চোখের মনি দুটো তীক্ষ্ণ হয়ে উঠলো। সে টেবিলের উপর ঝুঁকে এসে বলল, ফ্রাইড হিউম্যানস ফ্ল্যাশ কেমন হয়? এই বলে অট্টহাসিতে আবার ফেটে পড়লো আরিশ। ফারহা এক বুক সাহস জুগিয়ে বলল, আচ্ছা আমি আসছি আপনার পছন্দের ব্রেকফাস্ট নিয়ে। এই বলে ফারহা উঠে রুম থেকে বেরিয়ে পড়লো। কিছুক্ষণ পর ফারহা একটি বাটি হাতে নিয়ে ফিরল। এরপর আরিশের মুখোমুখি বসে টেবিলের বাটিটা রাখলো। এই নিন আপনার ফেভারিট ডিশ। আরিশ কখনো মানুষের মাংস বা মুরগির মাংস খেয়েছে কিনা সেটা তার নিজের মনে নেই। সে মাংসটি হাতে তুলে এক কামড় দিয়ে এক পলক ফারহার দিকে তাকালো, কিন্তু আরিশের চোখের ভাষা বা মুখের অভিব্যক্তি ধারা কিছুই বোঝা সম্ভব হল না। আরিশ পুরোটা শেষ করে বলল, খারাপ নয়। গম্ভীর কণ্ঠে বলা কথাটি শুনে মনে হতে পারে আরিশের একদম পছন্দ হয়নি। আপনি ফ্রাইড চিকেন খেয়ে শেষ করলেন এইমাত্র। এই বলে মুচকি হাসল ফারহা। এই কথা শুনে আরিশের রাগ সপ্তম আসমানে পৌঁছে গেল। তাহলে কেন ফারহা তাকে বলল হিউম্যান ফ্লেশ এনে দেবে? সে উঠে ফারহার চিবুক চেপে ধরল। ফারহা ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। আরিশ এরহান সাহেব, শর্ত ভুলে যাচ্ছেন। ততক্ষণে আরিশের মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সে ফারহাকে টেনে হিঁচড়ে দাঁড় করিয়ে দেওয়ালের সাথে শক্ত করে চেপে ধরল। আগুনের সাথে খেলতে আসবেন না, পুরে ছারখার হয়ে যাবেন। ফারহা হেসে বলল, আগুনের সাথে পানি খেললে আগুন এমনিতেও নিভে যাবে। ফারহার শান্ত হাসি আরিশের ভেতরে জমে থাকা ক্রোধের বাঁধ ভেঙে দিল। সে আজ পর্যন্ত এমন কাউকে দেখেনি যে তার মুখোমুখি হয়ে এভাবে হাসতে পারে। তার চিবুক চেপে ধরা হাতটা আরও শক্ত হলো, কিন্তু ফারহার চোখের মনি দুটো এখনো অটল। সে স্থিরভাবে আরিশের চোখের দিকে তাকিয়ে রইল, যেন এক গম্ভীর সমুদ্র যেখানে কোনো ঝড় আঘাত করতে পারে না। পানি কখনো আগুন নেভাতে পারে না ডাক্তার। আরিশের গলাটা আরো গম্ভীর আর নিচু হয়ে গেল। সে কেবল আগুনকে আরো হিংস্র করে তোলে। দুপুরের রোদ গড়িয়ে পড়ল রুমের ভেতর। ফারহা শান্ত গলায় আরিশকে বলল, এখন গোসল করার টাইম হয়ে গিয়েছে। আরিশ মাথা তুলল। প্রথমবার ভালো করে ফারহার মুখ পরখ করছে সে। ফর্সা গায়ের রং, রক্তজবা ঠোঁট এবং বাদামি কালারের চোখ সব মিলিয়ে বোরকা আর হিজাবে ফারহাকে অপরূপ লাগছে। কিন্তু আরিশের চোখ গেল ফারহার লাল হয়ে যাওয়া চিবুকের দিকে। তাতে হালকা বেগুনি রঙও ধারণ করেছে। হঠাৎ আরিশের চোখে বেশি উঠে একটি মুখ। আরিশ মাথা দুহাতে চেপে ধরে বাড়িতে বসে পড়ল। কিছু দৃশ্যমান হচ্ছে তার চোখের সামনে। ফারহা দ্রুত আরিশের দিকে এগিয়ে গেল। আরিশের পাশে বসে আরিশের মাথায় হাত রেখে তাকে এক পাশ থেকে নিজের দিকে একটু হেলিয়ে দিল। আরিশ কিছুটা স্বাভাবিক হলে সে ফারহাকে সজোরে ধাক্কা দিয়ে দূরে সরে গেল। ফারহা উঠে আরিশের জন্য একটি শার্ট এবং একটি জিন্স প্যান্ট দেয়। আরিশ নিতে না চাইলেও ফারহা জোর করে তাকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। প্রায় 1 ঘন্টা পর আরিশ বের হলো। নীল শার্ট এবং কালো জিন্স প্যান্টে তাকে সুন্দর লাগছে।
অন্তত মানুষের মতো লাগছে ফারহার কাছে। তখন আর নোটিফিকেশন এলো ফারহার ফোনে, সাফওয়ান সেন্ট ইউ এ মেসেজ। ফারহা ওপেন করে দেখলো মেসেজে লেখা, মিস, ইনভেস্টিগেশন করে জানা গেল আরিশ আপনার সৎ ভাই। এই কথা শুনে যেন ফারহার মাথায় আকাশ ভেঙে পড়লো। না, এটা কিছুতেই হতে পারে না। মোবাইলের স্ক্রিনে জল জল করতে থাকা মেসেজটার দিকে ফারহা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। চারপাশের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে এসেছে, আর তার নিজের স্পন্দনের শব্দ সে নিজে শুনতে পাচ্ছে। আরিশ তার সৎ ভাই, সে যে অপরাধীকে পুরো শহর চেনে এক কুখ্যাত সাইকোপ্যাথ হিসেবে, যার হিংস্রতার গল্প চারিদিকে ছড়িয়ে আছে, সে আসলে তারই কেউ। ফারহার হাত থেকে ফোনটা প্রায় ফসকে পড়ে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে ধীর চোখে তাকালো আরিশের দিকে। নীল শার্ট আর কালো জিন্সে আরিশ জানালার পাশে দাঁড়িয়ে আছে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি ঝরে পড়ছে তার কাঁধে। একটু আগে সেই হিংস্র রূপটা এখন নেই, তবে তার অবয়বে এক গম্ভীর নিস্তব্ধতা। আরিশ হঠাৎ ঘুরে তাকালো। ফারহার মুখের আকস্মিক পরিবর্তন তার তীক্ষ্ণ নজর এড়ালো না। সে ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ঝুলিয়ে বলল, কি হলো ডাক্তার? মনে হচ্ছে কোনো ভূত দেখেছেন। ফারহাদ চট করে ফোনের স্ক্রিনটা লক করে পকেটে ঢুকিয়ে রাখলো। সে নিজের ভেতরের ঝড়টাকে আরিশের সামনে প্রকাশ করতে চায় না। একজন সাইকাট্রিস্ট হিসেবে তাকে এখন পেশাদার থাকতে হবে, যদিও তার বুকের ভেতর তখনও তোলপাড় চলছে। সে গলাটা সামান্য পরিষ্কার করে বলল, কিছু না, আপনার গোসল শেষ তখন আপনার এখন বিশ্রাম নেওয়া উচিত। আরিশ ফারহার দিকে কয়েক পা এগিয়ে এলো। তার চাউনিতে আবার সে শিকারি ভাবটা ফিরে এসেছে। সে টেবিলের উপর দুই হাত রেখে ফারহার মুখের খুব কাছে ঝুঁকে এলো। ইউ নো, আরিশ এরহান নেভার টেক্স এনি অর্ডার। ফারহা নিজেকে সংযত করে বলল, আই অলসো নো ইংলিশ, নট জাস্ট ইউ। তন্মধ্যে আরিশের আবার মাথা ঘোরানো শুরু হয়ে যায়। সে জানে না কেন ফারহাকে দেখলে তার চোখের সামনে কিছু দৃশ্য ভেসে ওঠে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ তোমাদের গল্পটা অনেক ভালো লাগবে। পরের পার্টির জন্য একটু অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।